শিক্ষার্থীরা, আজকে আমাদের নিয়মিত অনলাইন ক্লাসের আমার পক্ষ থেকে এবং কাজীমালী স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমার অনলাইন ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাসে আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে অনুশীলনী 3-এর পরিমাপ। এই পরিমাপ থেকে আমি দুটি সৃজনশীল বোর্ডে উপস্থাপন করেছি। এই দুটি সৃজনশীলের সমাধান আমি একে একে দিয়ে যাব। তাহলে দেখো, প্রথম সৃজনশীলটি হচ্ছে আমাদের পাঠ্যবইয়ের 25 নম্বর, যেটি একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 30 মিটার। বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। এখন প্রশ্ন হলো, উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। তাহলে আমরা কি করব? প্রথম চিত্রটা আঁকবো। যে তথ্যটা দিয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা কি করব? একটা চিত্র আঁকবো। তাহলে চিত্রটা কিরকম দেখো, আমি এভাবে লিখব যে 25 নং প্রশ্নের উত্তর ক। তাহলে কি বলা হয়েছে? আয়তাকার বাগান। তাহলে আমি লিখব যে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হবে। প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হবে। তাহলে দেখো, আমরা চিত্রটা আঁকবো। আয়তাকার বাগান বলছে, তাই না? আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম এবং এটাকে আয়তাকার বাগান হিসেবে আমি ধরে নিচ্ছি। কেমন? তাহলে দেখো, এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে কত? এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, আর প্রস্থ বলবো কত? 30 মিটার। কেমন? প্রস্থ বলবো কত? 30 মিটার। আচ্ছা, এখন বলো যে বাগানের ভিতরে চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে দেখো, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে কত? 3 মিটার। এটা হচ্ছে 3 মিটার। এটা হচ্ছে 3 মিটার। তাহলে সেই হিসেবে এটা কত হয়ে যাবে? যেহেতু দৈর্ঘ্যে 3, প্রস্থে 3, তাহলে এটা বাদ গেলে অবশ্যই সেখানে দৈর্ঘ্য হবে কত? 50 থেকে 6 বাদ গেলে 44। কেমন? এটা হবে দৈর্ঘ্য হবে 44 মিটার, আর প্রস্থ হবে কত? 24 মিটার। প্রস্থ হবে 24 মিটার। এ হচ্ছে আমাদের আনুপাতিক চিত্রটা। কেমন? এভাবে বুঝে গেল? এভাবে আমরা চিত্রটা আঁকতে পারব। আচ্ছা, এবার আসি আমরা পরবর্তী প্রশ্নে, যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলবে। কেমন? তো আমি এখানে একটা কাজ করব। যেহেতু আমি এই চিত্র দিয়ে আমি কি করব? পরবর্তী অঙ্কগুলো করব। সেজন্য আমি এই চিত্রটাকে এখান থেকে ট্রান্সফার করে এই জায়গায় নিয়ে আসছি। কেমন? তাহলে দেখো কি হবে। আমি চিত্রটাকে এই পাশে রাখতেছি, কারণ আমার অঙ্ক করার সুবিধার্থে আমি এটাকে এই পাশে রাখলাম। তাহলে দেখো, চিত্রটাকে আমি একটু আঁকি। এটা হচ্ছে 50। কেমন? আর এটা হচ্ছে 30। এটা হচ্ছে 30। ভিতরে 3 মিটার চওড়া কি আছে? একটা রাস্তা আছে। এটা হচ্ছে 3 মিটার। কেমন? এটা কত? 3 মিটার। তাহলে এটা কত হলো? 44 মিটার। এটা হলো কত? 24 মিটার। আচ্ছা, এবার আমরা আসি। আমাদের বললো রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করা যায়, তাই না? তাহলে দেখো, আমরা প্রথমে কি কাজ করব? যে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল আমরা বের করব। অর্থাৎ এই অঙ্কটা করতে গেলে আমাকে
তিনটে স্টেপ অতিক্রম করতে হবে। তিনটে স্টেপ কি? একটা হচ্ছে যে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য বের করব, প্রস্থ বের করব এবং রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এই একটা স্টেপ। এরপর হচ্ছে যে রাস্তা বাদ দিয়ে আয়তাকার বাগানের দৈর্ঘ্য, প্রস্থ এবং ক্ষেত্রফল, এই দুটো স্টেপ। তৃতীয় স্টেপ হচ্ছে যে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য থেকে রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে, রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বের হয়ে যাবে। এভাবে তিনটে স্টেপ আমাদেরকে এই অঙ্কটা করতে হবে। তিনটে স্টেপেই করব আমরা। তাহলে দেখো প্রথম স্টেপটা, তাহলে কি লিখবো? যে রাস্তা সহ দেওয়া আছে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 50 মিটার। রাস্তা সহ আয়তাকার বাগানের প্রস্থ দেওয়া আছে কত? 30 মিটার। তাহলে কি হবে? সুতরাং রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে কি হবে? 50 গুণ 30 বর্গ মিটার। তাহলে কত হবে? 3 5 15, 1500 মিটার। 1500 বর্গ মিটার। 1500 বর্গ মিটার। আবার দেখো এখানে বলা হলো বাগানের ভিতরে 4 থেকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে বলছে, তাই না? তাহলে আমরা কি করব? যেহেতু ভিতরে পড়ছে তাহলে আমাদেরকে কি করতে হবে? ওটা বাদ দিতে হবে। কেমন? তাহলে রাস্তা বাদে, আবার রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত? দেখো তো ওই যে এখানে যেভাবে বের করলাম, 50 বিয়োগ 3 যোগ 3, তাহলে কত হবে? 50 থেকে 6 বাদ দিলে সে 44 মিটার। একইভাবে রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ, রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ, তাহলে কত হবে? 30 বিয়োগ 3 যোগ 3 কত হবে? দেখো তো 24 মিটার। কেমন? তাহলে আবার কি লিখবো? সুতরাং রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এত কি লিখবো? বর্গ মিটার। 44 গুণ 24 বর্গ মিটার। তাহলে কত হবে? গুণ করলে দেখো তো, একটু গুণ করি দেখি। 44 24, 4 4 16, 4 4 16 17, 4 2 8, 4 2 8, তাহলে 6 15 1056। কেমন? 1056 একটু বর্গ মিটার। আমি আবার দেখি, 4 4 16, 4 4 16 17, 4 2 8, 4 2 8, তাহলে 6 15 9 10, 1056 বর্গ মিটার। তাহলে দেখো এখন আমাদের টার্গেট হচ্ছে কি? রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করা, তাই না? তাহলে রাস্তার ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল কি করব? বিয়োগ করব। তাহলে লিখব এবার, সুতরাং রাস্তার ক্ষেত্রফল কত হবে? 1500 বিয়োগ 1056 বর্গ মিটার। তাহলে কত হবে? 10 থেকে 6 গেলে 4, 9 থেকে 5 গেলে 4, 444 বর্গ মিটার। কি হবে তাহলে? 444 বর্গ মিটার। কেমন? আচ্ছা, তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল কত আসলো? 444 বর্গ মিটার। তাহলে আমরা লিখব নির্ণয় রাস্তার ক্ষেত্রফল
নির্ণেয় রাস্তার ক্ষেত্রফল 444 বর্গ মিটার। বাস আমাদের এই যে খ নম্বরে যে সমস্যাটি দিয়েছে সেটি সমাধান হয়ে গেল। তাহলে কি কঠিন লাগতেছে? আশা করি কোনো কঠিন লাগবে না। যদি একটু কঠিন মনে হয় তাহলে বারবার একটু তোমরা কি করবে, এটা রিভিউ করার চেষ্টা করবে। তাহলে আমি পরবর্তী এবং আমাদের গ নম্বর যে প্রশ্নটি সেটিতে চলে যাচ্ছি। আমাদের গ নম্বর প্রশ্ন হচ্ছে যে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট কত খরচ হবে? তাহলে এখানে একটা কতটা রাস্তা বাদে বললো, তাই না? তার মানে রাস্তা বাদে বাগানের পরিসীমা। তো রাস্তা বাদে বাগানের পরিসীমা জানতে হলে আমাকে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে। তাহলে আমরা কিন্তু সেটি খতে পেয়েছিলাম, তাই না? তাহলে আমরা সেটি লিখব যে ক হতে প্রাপ্ত বা ক্ষয়ে প্রাপ্ত রাস্তা বাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য কত পেয়েছিলাম? 44 মিটার। কেমন? আর রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ পেয়েছিলাম কত? প্রস্থ পেয়েছিলাম 24 মিটার। কেমন? এটা আমরা খতে পেয়েছি। এখন এই জায়গা থেকে আমরা পরিসীমা বের করে নিয়ে আসবো। তাহলে কি করব দেখো, সুতরাং রাস্তা বাদে আয়তাকার বাগানের পরিসীমা 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তাহলে আমি যদি মান বসাই 2 44 যোগ 24 মিটার, তাহলে কত হবে? 2 গুণ 4 4 8 6, তাহলে কত হবে? 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 13, 136 মিটার। তাহলে কি আসলো? 136 মিটার আসলো কি আমার বাগানের পরিসীমা আসলো। এখন প্রশ্ন যে এই পরিসীমার বেড়া দিতে প্রতি মিটারে যদি 25 টাকা হিসেবে খরচ হয়, মোট কত খরচ হবে? তার মানে 1 মিটারে খরচ হচ্ছে 25 টাকা, তাহলে এই পরিসীমা অর্থাৎ 136 মিটারে কত টাকা খরচ হবে সেটাই আমরা বের করব। তাহলে লিখব এবার আবার 1 মিটারে খরচ হয়, 1 মিটারে বেড়া দিতে খরচ হয়, 1 মিটারে বেড়া দিতে খরচ হয় কত টাকা বললো? 25 টাকা। তাহলে আমাদের টোটাল কত ছিল? 136। 136 মিটারে বেড়া দিতে খরচ হয় 136 গুণ 25, তাহলে কত হবে দেখো তো, আমরা যদি গুণটা করি 136 25, 5 6 30, 3 5 15 18, 5 1 5 6, 6 2 করে 12, 3 করে 6 7, 2 1 2 0 0, 6 7 13 14, 3, 3400 টাকা। 3400 টাকা কি হবে? আমাদের খরচ হবে। 3400 টাকা আমাদের কি হবে? খরচ হবে। তাহলে আমরা কি লিখতে পারবো যে আমাদের লাস্টে বলবো না যে প্রতি মিটার 25 টাকা হিসেবে মোট কত খরচ হবে। সুতরাং মোট খরচ অথবা নির্ণেয় খরচ 3400 টাকা। 3400 টাকা। দেখো তো এই সমস্যাগুলি কি খুব কঠিন মনে হচ্ছে? আসলে কোনো কঠিন না। তোমরা যদি দাফে দাফে যদি এভাবে পড়ে আসো, আমি যেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এভাবে যদি তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে যে অনেক সহজ লাগবে।
অনেক সহজে এগুলা আয়ত্ত করতে পারবে। তো আমরা এখন আমাদের পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী গাণিতিক সমস্যা হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের 26 নম্বর সৃজনশীল। আমাদের 26 নম্বর সৃজনশীলটি হচ্ছে কি দেখো, যে একটি সামান্তরিক ক্ষেত্রের ভূমি 40 মিটার এবং উচ্চতা 30 মিটার। তাহলে সামান্তরিক ক্ষেত্রে ভূমি এবং উচ্চতা বলে দিল। আবার লাস্টে বললো যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে চিত্রসহ সামান্তরিকের সংজ্ঞা লিখতে বলবো। তাহলে আমরা দেখো এটা কিভাবে করতে পারি। দেখো যে একটা চিত্র আঁকবো সামান্তরিকের, কেমন? তো সামান্তরিকের কিন্তু বিপরীত বাহুগুলো কি হয়, সমান হয়। বিপরীত বাহুগুলো সমান হবে, কেমন? অর্থাৎ ধরো আমি যদি এটাকে এইভাবে নামকরণ করি যে ক খ গ ঘ, কেমন? এভাবে যদি আমি নামকরণ করি, কেমন? তাহলে এখানে কি হবে, সামান্তরিকের বিপরীত বাহু বলতে যেমন মনে করো ক ঘ সমান্তরাল খ গ এটা, অথবা আমি যদি মনে করি যে ক খ সমান্তরাল গ ঘ, তাহলে এভাবে আমি লিখতে পারি। তাহলে আমরা কি সংজ্ঞা দিতে পারবো এটা, যে যেসব চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোনো সমকোণ নয় তাকে বলা হচ্ছে কি, সামান্তরিক। আমরা এভাবে কি করতে পারি, এই সামান্তরিকের সংজ্ঞা দিতে পারি। তাহলে আশা করি সবাই বুঝছো। আচ্ছা, তাহলে এবার আমি পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে আমাদের যেটা সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। একদম সহজ, যে এখানে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল হবে যে ভূমি গুণ উচ্চতা। শেষ, এখানে আমরা শেষ করে দিতে পারবো। তাহলে প্রথমে দেওয়া আছে লিখবো যে দেওয়া আছে সামান্তরিকের বা সামান্তরিক ক্ষেত্রের ভূমি, সামান্তরিক ক্ষেত্রের ভূমি কত বললো, 40 মিটার। সামান্তরিক ক্ষেত্রের উচ্চতা কত বললো, 30 মিটার। সুতরাং সামান্তরিক ক্ষেত্রের বা জানা আছে, এভাবে লিখতে পারি, জানা আছে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা। যেহেতু ক্ষেত্রফল বললো তাহলে এখানে কি হবে, বর্গ একক। তাহলে আমি যদি মান বসাই 40 গুণ 30, তাহলে কত হবে, এখানে বর্গ মিটার হবে। তাহলে কত হবে, 3 4 এ 1200 বর্গ মিটার। তাহলে হয়ে গেল তো, আমাদের অঙ্ক শেষ হয়ে গেল। যে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কি বের হয়ে গেল না, বের হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো, নির্ণেয় সামান্তরিক ক্ষেত্রের, নির্ণেয় সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 1200 বর্গ মিটার। কেমন? এভাবে আমরা কি করতে পারি, সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। সবাই বুঝছো? আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। এবার আমি আমার পরবর্তী যে সমস্যা সেটিতে চলে যাচ্ছি। আমাদের পরবর্তী সমস্যা হচ্ছে যে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বললো। কিন্তু এই যে দেখো শেষে একটা স্টেপ আছে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বলছে, তাই না? তাহলে আমরা এই যে সামান্তরিকের ক্ষেত্রফল কিন্তু আমরা ভয়ে পেয়েছিলাম, তাই না? তাহলে সেটা আমরা লিখবো এখানে, সে খ হতে প্রাপ্ত সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল, সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা, 1200 পেয়েছি না, 1200 বর্গমিটার পেয়েছি। আচ্ছা, এখানে আমাদের একটা ইনফরমেশন দিয়েছে যে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা কি করব, এবার এটা লিখব, যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের
ক্ষেত্রফলের সমান, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে 1200 বর্গ মিটার। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের এক বাহু বের করতে হবে, তবেই আমরা কিসে যেতে পারবো, পরিসীমায় যেতে পারবো। তাহলে আমি যদি বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য বের করি, আবার বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত হবে দেখো তো, আমাদের কি করতে হবে, বর্গমূল করতে হবে। এখন দৈর্ঘ্য যেহেতু বলছে এটা মিটারে চলে আসবে, তাহলে কত হবে বলো তো দেখি। এটা যদি আমরা বর্গমূল করি, দেখবা তোমরা বর্গমূল করলে 34.64 আসবে, কেমন, 34.64 কেমন। এখন কি আসলো, এক বাহুর দৈর্ঘ্য চলে আসবে। এখন এবার আমরা চলে যাব পরিসীমা বের করার জন্য। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু এখানে যেহেতু একটা বাহু, তাহলে বর্গক্ষেত্রের চারটা বাহু, তাহলে আমরা কি করব, এইটাকে 4 দিয়ে গুণ করব। 4 গুণ 34.6 গুণ 4 এত মিটার। তাহলে কি হবে বলো তো দেখি, কত হবে, 138.56 মিটার। 138.56 মিটার আসবে, কেমন, কিসের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, কেমন। তাহলে এভাবে আমরা কয়টা স্টেপ এটা করলাম, মূলত 3টে স্টেপ এটা করলাম। কি কি স্টেপ করলাম, যে আমাদের যেহেতু বললো যে সামান্তরিক ক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, সেজন্য আমরা সামান্তরিকের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে চলে আসলাম, এই একটা স্টেপ। এরপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যে চলে আসলাম, এই আরেকটা স্টেপ। এরপরে আমরা কি করলাম, বর্গক্ষেত্রের পরিসীমায় চলে আসলাম, কেমন। এবার পরিসীমা হচ্ছে আমাদের কত, 138.56 মিটার। নির্ণয় বর্গক্ষেত্রের পরিসীমা, নির্ণয় বর্গক্ষেত্রের পরিসীমা 138.56 মিটার। আমি পরিশেষে সবাইকে আবারও অনুরোধ জানাবো, তোমরা সবাই ভালো মতো আমাদের এই ক্লাসগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।